রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অফলাইন এবং অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের এবং বিএসসি পাসের ক্যালকুলাস 1 তথা ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই ক্যালকুলাস কাকে বলে? প্রথমেই হচ্ছে ক্যালকুলাস কাকে বলে? ক্যালকুলাস হচ্ছে বাংলায় বলা হয় কলন বিদ্যা। ক্যালকুলাসের বাংলা হচ্ছে কলন বিদ্যা। ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা, যে শাখায় আমরা ফাংশনস এবং তাদের পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব। গণিতের সেই শাখা বা ম্যাথমেটিক্সের সেই ব্রাঞ্চটাকেই বলবো আমরা ক্যালকুলাস। ক্যালকুলাস ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স in which we study functions and their rate of change. ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা, যে শাখায় আমরা ফাংশন এবং তাদের পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব। তাহলে পরিবর্তনের হার বলতে আপনি কি বুঝেন? রেট অফ চেঞ্জ ইংরেজিতে বলা হয় রেট অফ চেঞ্জ, বাংলায় বলা হয় পরিবর্তনের হার। যেমন এটা একটা সরল রেখা, সরল রেখার এটা একটা প্রান্ত বিন্দু। এই বিন্দুতে m ভর বিশিষ্ট একটা বস্তুকণা স্থির অবস্থায় আছে। m ভর বিশিষ্ট একটা বস্তুকণা স্থির অবস্থায় আছে। আমি বাম হাতে একটা স্টপ ওয়াচ নিলাম। এখন স্টপ ওয়াচটাতে টাইমটা 0, এখন আমি স্টার্ট করি নাই। বাম হাতে আমি স্টপ ওয়াচটা ধরে নিলাম। আমরা এই ডাইরেকশনে, অর্থাৎ এই বিন্দুর বিপরীত ডাইরেকশনে আমি আমার ডান হাতের এই আঙ্গুল দিয়া এই m ভর বিশিষ্ট বস্তুকণার উপরে ফোর্স ক্রিয়েট করলাম। ফোর্স ক্রিয়েট করার সাথে সাথে আমি স্টপ ওয়াচটা অন করলাম। যখন বস্তুটা এখানে স্থির অবস্থা ছিল, আমার স্টপ ওয়াচে টাইমটা 0 ছিল। আমি যখন এই আঙ্গুল দিয়ে ফোর্স ক্রিয়েট করলাম, ফোর্স ক্রিয়েট করার সাথে সাথে, বল প্রয়োগ করার সাথে সাথে স্টপ ওয়াচটা অন করলাম। দেখা গেল 5 সেকেন্ডে বস্তুকণা এই পয়েন্টে আসছে, 10 সেকেন্ডে বস্তুকণা এই পয়েন্টে আসছে, 15 সেকেন্ডে বস্তুকণা এই পয়েন্টে আসছে, 20 সেকেন্ডে বস্তুকণা এই পয়েন্টে আসছে। তার মানে সময় যত বাড়তেছে, বস্তুকণাটা এই বিন্দু হতে তত দূরে সরে চলে যাচ্ছে এই নির্দিষ্ট দিকে। এখানে দিক বা ডাইরেকশনটা একটু মনে রাখবেন। তাহলে আমরা যদি দূরত্বটাকে যদি x ধরি, ডিস্টেন্সটাকে যদি আমরা x ধরি, এই ডিস্টেন্সটা কার উপর ডিপেন্ড করে? সময়ের উপরে। সময় যত বাড়তেছে ডিস্টেন্সটা তত বাড়তেছে। তাহলে ডিস্টেন্সটা নিশ্চয়ই কার ফাংশন? t এর ফাংশন। সময় যত বাড়তেছে ডিস্টেন্সটা তত বাড়তেছে। সময় যখন 5 সেকেন্ড ছিল, তখন পার্টিকলটা এই পয়েন্টে আসছে। যখন সময় 10 সেকেন্ড, পার্টিকলটা এই পয়েন্টে আসছে। সময় যখন 15 সেকেন্ড, পার্টিকলটা এই পয়েন্টে আসছে। সময় যখন 20 সেকেন্ড, পার্টিকলটা এই পয়েন্টে আসছে। সময় বৃদ্ধির সাথে সাথে আমার
ডিস্টেন্সটাও বাড়তেছে। সময় যখন কম ছিল ডিস্টেন্সটাও কী ছিল, কম ছিল। ফ্রম দিস পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ ফোর্স। তাহলে আমরা সময় ইনপুট করলেই ডিস্টেন্সটা পাবো, সময় ইনপুট করলেই আমরা কি পাবো, ডিস্টেন্সটা পাবো। তাহলে এই ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স ধরি, এই যে ডিস্টেন্স এক্স, এটা ডিপেন্ড করে টাইমের উপরে। টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ডিস্টেন্সটার একটা পরিবর্তন হচ্ছে এই নির্দিষ্ট দিকে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে করে লিখবো ডিএক্স ডিটি। এটাকে কি লিখবো আমরা, ডিএক্স ডিটি। সময়ের সাপেক্ষে, টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন, এটাকেই বলবো আমরা রেট অফ চেঞ্জ। তাহলে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে নিচে যেটা থাকবে তার সাপেক্ষে কার পরিবর্তনের হার, উপরে যেটা থাকবে তার পরিবর্তনের হার। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইন এনি ডাইরেকশন উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ ভেলোসিটি। তাকে কি বলা হয়, বেগ বলা হয়। নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে দূরত্বের যে পরিবর্তনের হার, ওটাকেই বলবো আমরা ভেলোসিটি। আবার যখন আপনি ভেলোসিটিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এটাই হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ, যেটাকে আমরা মুখ দিয়ে উচ্চারণ করব ডিএক্স ডিটি। এটাকে ডিএক্স ডিটি অথবা ডি ডিটি অফ এক্স এভাবে বলতে হবে। কখনো ডি এক্স বাই ডিটি বলা যাবে না, এটা ডিভাইডেড না, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে ডিএক্স ডিটি অথবা ডি ডিটি অফ এক্স। এটাকে মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে ডি ডিটি অফ বি অথবা ডিবি ডিটি। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল এক্সটাকে যদি আমরা একটা ফাংশন ধরি, এই ফাংশনটা কার ফাংশন, টি চলক বিশিষ্ট ফাংশন। যদি কোনো ফাংশন টি চলক বিশিষ্ট ফাংশন হয়, ওই ফাংশনটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখেন। ঠিক একইভাবে যদি কোনো ফাংশন কার ফাংশন হয়, এক্স এর ফাংশন হয়, তাহলে ওই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখেন। এটাই হচ্ছে আমাদের সেই রেট অফ চেঞ্জ। তাহলে ক্যালকুলাস কাকে বলে, কলন বিদ্যা কাকে বলে? ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা, যে শাখায় আমরা ফাংশন এবং তার পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব। ফাংশন এবং তার পরিবর্তনের হার সম্পর্কে আলোচনা করব। গণিতের সেই শাখাটাকে বলবো আমরা ক্যালকুলাস বা কলন বিদ্যা। তাহলে যে ক্যালকুলাসে আমরা এক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে কথা বলবো, সেই ক্যালকুলাসটাকে বলা হয় ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল, যেটাকে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন ক্যালকুলাস ওয়ান। ক্যালকুলাস ওয়ান নামে আসলে কোনো ক্যালকুলাস নাই। ক্যালকুলাস ওয়ান নামে আসলে কোনো ক্যালকুলাস নাই। এটা বাংলাদেশেই কেবল সম্ভব এই নামকরণটা। বুঝতে পারছেন তো? এই জন্য মাঝে মাঝে মারি বাঙালিদেরকে, এই জন্য বাঙালিদেরকে মাঝে মাঝে কী করি, আচ্ছা বাস দিই, এমনি এমনি দিই না। ক্যালকুলাস ওয়ান এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত কোনো ক্যালকুলাস না। তোই আসলে ক্যালকুলাস ওয়ান এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নামকরণ করা। এটা হচ্ছে ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল, অর্থাৎ যে ক্যালকুলাসে আমরা এক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে কথা বলি, ওই ক্যালকুলাসটাকে বলবো আমরা ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল। আর ক্যালকুলাসের যে শাখায় আমরা একের অধিক চলক বিশিষ্ট ফাংশন নিয়ে আলোচনা করি, ক্যালকুলাসের সেই শাখাটাকে বলা হয় ক্যালকুলাস অফ সেভারেল ভেরিয়েবলস অথবা ক্যালকুলাস অফ মাল্টিপল ভেরিয়েবলস অথবা ক্যালকুলাস অফ মোর দেন ওয়ান ভেরিয়েবলস।
যেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে নামকরণ করেছে ক্যালকুলাস 2, যেটা আপনারা সেকেন্ড ইয়ারে পাবেন। এবার হচ্ছে কলনবিদ্যা তথা ক্যালকুলাস। তার কয়টা ব্রাঞ্চ আছে? তার দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা শাখা। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বাংলা হচ্ছে ব্যবকলন, কলনবিদ্যা ব্যবকলন অংশ, ব্যবকলন, বুঝতে পারছেন? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে হচ্ছে ব্যবকলন বিদ্যা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে হচ্ছে ব্যবকলন বিদ্যা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে সমাকলন বিদ্যা। ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে সমাকলন বিদ্যা, ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে সমাকলন বিদ্যা। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে হচ্ছে ব্যবকলন বিদ্যা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে হচ্ছে সমাকলন বিদ্যা। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কাকে বলে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের একটা শাখা, যে শাখায় আমরা ফাংশনকে যদি ইনপুট করি, আউটপুট হিসাবে যদি আমরা রেট অফ চেঞ্জ পাই ক্যালকুলাসের, সেই শাখাটাকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস is one of the branch of calculus. Differential calculus is one of the branch of calculus in which we get the rate of change. আমরা পরিবর্তনের হারটা পাই when, যখন the function is given, যখন ফাংশনটা দেওয়া থাকবে। ধরে নেন y equal to f of x, এই ফাংশনটা যদি আপনার জানা থাকে বা দেওয়া থাকে, তাহলে এই ফাংশন দেওয়া থাকলেই কিন্তু তার রেট অফ চেঞ্জটা আমরা পাবো, তার রেট অফ চেঞ্জটা আমরা পাবো। এটা যদি দেওয়া না থাকে আপনি রেট অফ চেঞ্জটা পাবেন না। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইজ এ ব্রাঞ্চ অফ ক্যালকুলাস in which we get the rate of change when the function is given. যখন ফাংশন দিয়ে থাকবে তখন রেট অফ চেঞ্জটা ক্যালকুলাসের যে শাখায় পাওয়া যায় ওই শাখাটাকে বলবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ঠিক উল্টো, ক্যালকুলাসের যে শাখায় উই গেট দ্য ফাংশনটা আমরা পাবো যখন রেট অফ চেঞ্জটা দেওয়া থাকবে, ঠিক উল্টো। তাহলে ইফ যদি রেট অফ চেঞ্জ ডিওয়াই ডিএক্সটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা আরেকটা অপারেটর নিচ্ছি, দেখতে এরকম, এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। এটা আপনি এই যে রেট অফ চেঞ্জ এখানে আপনি ইনপুট করেন ডিওয়াই ডিএক্স, এখানে ডিএক্স লিখুন, নিচে ডিএক্স হলে এখানে ডিএক্স। ইন্টিগ্রাল সাইন যদি দেন তাহলে এখানে অবশ্যই ডিএক্স লিখতে হবে, ডিওয়াই লিখতে হবে, ডিজেড লিখতে হবে। এটা ছাড়া এই ইন্টিগ্রাল সাইনের কোনো দাম নেই, এটার একটা আলাদা ডেফিনিশন আছে। তবে আপনি ডিএক্স বসাবেন না, ডিওয়াই বসাবেন না, ডিজেড বসাবেন, ওই যে যার সাপেক্ষে রেট অফ চেঞ্জ ডিএক্স বা ডি সেটাই। এবার এটাকে এখন লেখা যায় ডিওয়াই। আপনারা আবার ভাবিয়েন না ডিএক্স ক্যান্সেল করে ডিওয়াইটা আনছি। আপনারা ইন্টারমিডিয়েটে কিন্তু অনেকে ভাবছিলেন ডিএক্স ক্যান্সেল করে ডিওয়াইটা আমরা নিয়ে আসছি, না, এটাকে সরাসরি আপনি ডিওয়াই লিখতে পারবেন। এমনি মনে রাখার কৌশল হিসাবে ডিএক্স ক্যান্সেল করে ডিওয়াইটা নিয়ে আসছেন, এইভাবে ভাবতে পারেন, কিন্তু এটা কিন্তু আসলে কাটাকাটি করা যাবে না। কেন? আমি আগেই বলেছিলাম ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর ক্যান নট বি ডিভাইড। তাহলে এটা যেহেতু ভাগ বোঝাচ্ছে না, তাহলে ডিএক্স ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই। তা এটা কিভাবে আসে
মানে ডিওয়াই ডিএক্স ডিএক্স এটার পরিবর্তে ডিওয়াইটা কীভাবে আসে একটু পর আমি দেখাচ্ছি। আর একটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স, ইন্টারমিডিয়েটে কিন্তু আপনারা পড়ছিলেন। তা ঠিক একইভাবে ইন্টিগ্রেশন ডিওয়াই সমান কত হবে ওয়াই, তাই না? তাহলে ওয়াইটাই তো আমাদের ফাংশন, এটা কার ফাংশন? এক্সের ফাংশন। তাহলে আপনি যদি এই রেট অফ চেঞ্জ যদি আপনি ইনপুট না করতেন ফাংশনটা কি পেতেন না। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস ইজ অ্যানাদার ব্রাঞ্চ অফ ক্যালকুলাস ইন হুইচ, যেখানে উই গেট দ্য ফাংশন, আমরা ফাংশনটা পাই হোয়েন দ্য রেট অফ চেঞ্জ ইজ গিভেন, যখন ফাংশনটার পরিবর্তনের হারটা দেওয়া থাকে। এ হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডেফিনিশন। এবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব, মেথডের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা যে মেথড বা পদ্ধতি বা প্রসেসটা অ্যাপ্লাই করব সেই পদ্ধতির নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব, যে মেথড বা প্রসেসটা অ্যাপ্লাই করব সেই প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এক জিনিস, ডিফারেন্সিয়েশন অন্য জিনিস। ইন্টিগ্রাল ক্যালকুলাস এক জিনিস, ইন্টিগ্রেশন অন্য জিনিস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের একটা পার্ট, একটা সাবজেক্টের নাম। ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে এটা একটা সাবজেক্টের নাম। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নামক সাবজেক্টটার মধ্যে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব মেথডের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা পদ্ধতির নাম। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস সাবজেক্টের মধ্যে যে মেথডটা অ্যাপ্লাই করব, যে মিশনটা অ্যাপ্লাই করব, মিশনে যাওয়ার জন্য ওই মিশন বা প্রসিডিউরটাকে বলবো আমরা, সেই পদ্ধতিটাকে বলবো আমরা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনটা একটা পদ্ধতির নাম। এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন পদ্ধতিটা অ্যাপ্লাই করার পরে যে আউটপুটটা পাই ওই আউটপুটটাকে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কি বলা হয়? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা অন্তরক সহগ বা অন্তরজ বলা হয়। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের সিনোনিম হচ্ছে ডেরিভেটিভস। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের সিনোনিম হচ্ছে ডেরিভেটিভস। তার মানে আউটপুট যেটা পাবো ওটা হচ্ছে আমাদের ডেরিভেটিভস বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে কথা বলবো। ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে কথা বলবো। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। একটু কথা বন্ধ করতে বলেন, প্রতিদিন এসে এগুলো বিরক্ত লাগে। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, খুব বিরক্ত লাগে আমার। ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আজকে আমরা কথা বলবো। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, আমরা এরকম একটা নোটেশন পাই না? ইন্টারমিডিয়েট থেকে তো পেয়ে আসছি। এটা কোত্থেকে আসলো? এটাকে কি বলা হয়? টোটাল রেজাল্ট যেটা পাবো রেজাল্টটাকে কি বলা হয়? মেথডটাকে কি বলা হয়? ভালো মতো খেয়াল করুন। SUM, সাম। সাম মানে কি? যোগ। সাম শব্দটার প্রথম বর্ণ এসটা আমি নিয়ে নিলাম। মেয়েরা সাজগোজ করেন না, স্টাইল করেন না? আমরা এই এসটাকে একটু স্টাইল করব। স্টাইল করে এরকম একটু লম্বা করে দেব। এটা হচ্ছে আমাদের সেই এসটা।
তাহলে এই সিম্বলটা হচ্ছে আমাদের সামের প্রথম বর্ণ এস। এবার খেয়াল করুন, 1 + 2 + 3 + 4 + 5 + up to +10। 1 এবং 2 এর ভিতরে একটা গ্যাপ আছে না? 2 এবং 3 এর মাঝখানে একটা গ্যাপ আছে না? 3 এবং 5 এর মধ্যে কিন্তু একটা কি আছে? গ্যাপ আছে। যদি গ্যাপ থাকে তার মানে আপনি x1টাকে যদি a1টাকে যদি x1 ধরেন, 2টাকে যদি x2 ধরেন, 3টাকে যদি আপনি x3 ধরেন, আপ টু এভাবে আপনি xn যদি ধরেন, এই যোগফলটাকে আমরা সামেশন i = 1 থেকে 10, 1 থেকে 10 xi এভাবে করে আমরা লিখি না? তাহলে এই সিম্বলটার নাম হচ্ছে সিগমা। এটাও কিন্তু সিগমা, এটা বড় হাতের সিগমা, এটা হচ্ছে ছোট হাতের সিগমা। এটাও আমরা যুগের জন্য ইউজ করি, এটা আমরা যুগের জন্য ইউজ করি। তবে এটা আমরা থিওরি অফ নাম্বারে, একটা সাবজেক্ট আছে থিওরি অফ নাম্বারে, আমরা ওই সাবজেক্টটার মধ্যে এটা ইউজ করি যুগের জন্য। যেমন মনে করেন 10 একটা সংখ্যা, তার ডিভাইজার্স কারা? 1 তার ডিভাইজার্স, 1 দিয়ে ভাগ করা যায়। 2 একটা ডিভাইজার, 2 দিয়ে ভাগ করা যায়। 5টা ডিভাইজার, 5 দিয়েও ভাগ করা যায়। 10 একটা ডিভাইজার, 10 দিয়েও কিন্তু ভাগ করা যায়। যদি বলা হয় এই সংখ্যাটার ডিভাইজার্সগুলির যোগফল বের করুন, তাহলে সিগমা অফ 10 = 1 + 2 + 5 + 10 = কত? 18। এটাকে বলা হয় সাম ফাংশন অফ ডিভাইজার্স। তাহলে আমরা এই সিম্বলটাও যুগের জন্য ইউজ করি, এই যে যুগের জন্য, এটা থিওরি অফ নাম্বারে। আর এটাও আমরা ইউজ করি কিসের জন্য? যুগের জন্য। তাহলে এই সিম্বলটা কখন আপনি ইউজ করবেন? যদি উপাদানগুলো ডিসকন্টিনিউয়াস হয়। ডিসকন্টিনিউয়াস বুঝেন? কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে? কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে, ধরেন কোনো একটা ফাংশনের গ্রাফ ড্র করার সময় কোনো ধরনের কলম না তুলেই যদি আমরা ড্র করি, তাহলে আমরা বলবো এই ফাংশনটা এখান থেকে এটুক পর্যন্ত কন্টিনিউয়াস। ধরো এটা এ পয়েন্ট আর এটা কি বি পয়েন্ট। এই এলাকার মাঝখানে আমি ধরেন f অফ x ফাংশনটির গ্রাফটা এরকম মনে করেন। এই ফাংশনটার গ্রাফ এইভাবে যদি আমরা ড্র করি, মাঝখানে কোনো আমরা কলম তুলি নেই, তাহলে আমরা বলবো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস ফাংশন ইন দিস ইন্টারভ্যাল a to b। a এবং b এর ভিতরে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। আর যদি মাঝখানে মনে করেন আমি গ্রাফটা ড্র করার সময় এই জায়গায় একটু ব্রেক করলাম, এই পয়েন্টটাকে আমি ধরলাম x = c পয়েন্ট। c পয়েন্টে আমাদের এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। বুঝতে পারছেন? কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর এই যে মাঝখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, তাহলে এই যে ফাংশনগুলা ডিসকন্টিনিউয়াস। যদি কোনো ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে যোগ করার সময় আমরা সিগমা সিম্বলটা ইউজ করব। এবার যদি কোনো ফাংশন যদি একদম কন্টিনিউয়াস হয়ে লাগানো থাকে, হ্যাঁ, মাঝখানে যদি কোনো ধরনের গ্যাপ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করব। বুঝতে পারছেন? এই সিম্বলটা ইউজ করব। এবার আসেন, তাহলে আমরা এই সিম্বলটার উৎপত্তি কোত্থেকে সেটা এখন জানলাম। এই সিম্বলটা দিলেই সাথে এরকম dx দিতে হবে, dy দিতে হবে, dz দিতে হবে। আপনি dx কখন দিবেন? এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটা যে যার চলক বিশিষ্ট, তাহলে ডিটা সেই চলকের হবে।
যেমন এই ফাংশনটা এক চলক বিশিষ্ট, তাহলে এখানে ডিএক্স দিতে হবে, ওয়াই চলক হলে ডিওয়াই দিতে হবে, জেড চলক বিশিষ্ট হলে ডিজেড দিতে হবে। তাহলে এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। কি বলবো আমরা? ইন্টিগ্র্যান্ড। এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। কি বলবো? ইন্টিগ্র্যান্ড। আর টোটাল রেজাল্ট যেটা পাবো, আউটপুট, ডিফারেন্সিয়েশনে আউটপুট যেটা পেতাম ওটাকে বলা হয় ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আউটপুট যেটা পাবো ওটাকে বলা হয় ইন্টিগ্রাল। কি পাবো আমরা? ইন্টিগ্রাল। তাহলে আমরা আউটপুট যেটা পাবো ওটাকে বলবো আমরা ইন্টিগ্রাল, আর এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। আউটপুট যেটা পাবো ওটাকে বলা হয় ইন্টিগ্রাল। আর পদ্ধতি যেটা একটু আগে বলছিলাম, এই ইন্টিগ্র্যান্ডের ইন্টিগ্রাল পাওয়ার জন্য যে মেথড আমরা অ্যাপ্লাই করতেছি ওই মেথডটাকে বলা হয় ইন্টিগ্রেশন। কি বলবো আমরা? ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে দুই ধরনের মেইনলি ইন্টিগ্রাল পাবেন, একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল আর একটা ডেফিনিট ইন্টিগ্রাল। আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ইনডেফিনিট ইন্টিগ্রালের বাংলা অর্থ হচ্ছে অনির্দিষ্ট যুগজ। ইন্টিগ্রালের বাংলা হচ্ছে যুগজ। ইনডেফিনিট ইন্টিগ্রালের বাংলা হচ্ছে অনির্দিষ্ট যুগজ, আর ডেফিনিট ইন্টিগ্রালের বাংলা হচ্ছে নির্দিষ্ট যুগজ। ইনডেফিনিট ইন্টিগ্রালের বাংলা হচ্ছে অনির্দিষ্ট যুগজ, নির্দিষ্ট যুগজ, আর ডেফিনিট ইন্টিগ্রালের বাংলা হচ্ছে নির্দিষ্ট যুগজ। এবার ধরে নেন একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করো 3x² টুয়াইস এক্স প্লাস 5। এটা একটা এক্সের ফাংশন, এটা একটা এক্সের ফাংশন। কেমন? আপনি কিছু পড়েন অনার্স সেকেন্ড ইয়ারে? আচ্ছা, এতদিন আসেন নাই যে, তাহলে এটা কার ফাংশন? এক্সের ফাংশন। আনাস না? লেট আসছো কেন? ক্যালকুলাসের শিকড় থেকে পড়াচ্ছি, শিকড়। আমরা যে ক্যালকুলাস পড়ে আসছি স্যার ইন্টারমিডিয়েটে, এই ক্যালকুলাসের শিকড় থেকে পড়াচ্ছি। আমি যদি কমার্শিয়াল হতাম, কমার্শিয়াল মানে বাজার গঠিতার হইতাম, তাহলে আমি আমার পেশাদারিত্বের পরিচয় দিতাম না। মানে তোমাদেরকে এটা বোঝাচ্ছি যে ক্লাস মিস করলে অনেক কিছু মিস হবে। ইন্টারমিডিয়েটের বই সহ অনার্সের বই যত বাংলাদেশের রাইটাররা আছে, কোনো বইতে, কোনো ক্যালকুলাসের বইতে ক্যালকুলাসের ডেফিনিশন দিয়ে কিনা দেখেন তো জানি ক্যালকুলাস কত প্রকার ও কী কী, যে মূল গুড়া থেকে আস্তে আস্তে প্রথমে ভিডিওটা দেখে নিবে পরে। তাহলে ইনডিফিনিট ইন্টিগ্রালের ব্যাখ্যা দিচ্ছি। এখন আমরা ধরলাম এক চলক বিশিষ্ট একটা ফাংশন, ওই ফাংশনটা কপি করে এখানে বসাই দেব এফ অফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস টুয়াইস এক্স প্লাস 5। সুতরাং ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ অফ এক্সটা বসিয়ে দেন এখানে 3x² প্লাস টুয়াইস এক্স প্লাস 5 ডিএক্স ইকুয়াল টু 3
এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 5x একটা সিডি। কেমন? তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে ফাইনালি আপনি কি পাচ্ছেন? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত সি। এটাও তো একটা এক্সের ফাংশন, আমি এটাকে বড় হাতের এফ অফ এক্স ধরে নিলাম। এখানে কোনো লিমিট আছে? তাহলে লিমিট মুক্ত ইন্টিগ্রালটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখানে কিছু শব্দ পাবেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ইন্টিগ্র্যান্ড, ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এখানে কোনো লিমিট আছে? লিমিট নেই। তাহলে লিমিট মুক্ত ইন্টিগ্রালটাকে বলবো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যুগজ। এখানে একটা জিনিস খেয়াল করুন, একটা ফাংশনের যে ইন্টিগ্রাল ভ্যালু ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে সেটাও কিন্তু অ্যানাদার একটা এক্সের ফাংশন হয়। একটা এক্সের ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু অ্যানাদার একটা এক্সের ফাংশন হয়। আর মনে রাখবেন, ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ইউজ করতে হয়, ইচ্ছামূলক ধ্রুবক। সেটা যে একদম সি ইউজ করতে হবে এমন না, আমার ইচ্ছা অনুযায়ী একটা ধ্রুবক ইউজ করলেই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ডেফিনিট ইন্টিগ্রালে আসি। ডেফিনিট ইন্টিগ্রালে আমি এখানে লিমিট বসাবো 0 থেকে 1 এফ অফ এক্স ডিএক্স। ডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট যুক্ত ইন্টিগ্রালটাকে বলবো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল। লোয়ার লিমিট সবসময় ছোটো হবে, আপার লিমিট বড় হবে। আর এটাকে কিন্তু এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটাকে কিন্তু এভাবে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায়? এভাবে খেয়াল করিয়েন, কিন্তু আমার এই প্রত্যেকটা নোটেশন আমি ইউজ করবো যে, এই জন্য আগে ভাগে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটাও কিন্তু বড় হাতের এফ অফ এক্স না? তাহলে আমি এখন ভিতরের এটার স্থলে বড় হাতের এফ অফ এক্স বসালাম। একটা থিওরি আছে যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। সেটা হচ্ছে আপনি আপার লিমিট বসাবেন বিয়োগ লোয়ার লিমিট বসাবেন। তাহলে এখানে পাচ্ছি এফ অফ 1 মাইনাস এফ অফ কত বলেন 0। খেয়াল করুন, ইকুয়াল টু বড় হাতের এফ অফ এক্স সমান যদি এটা হয়ে থাকে, তাহলে বড় হাতের এফ অফ 1 সমান কি হবে? আপনি এক্স এর স্থলে 1 বসাই দেন। তাহলে এখানে পাচ্ছেন 1 কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস কত সি, বিয়োগ, এই যে বিয়োগ। এবার আসুন, এফ অফ 0 সমান এই যে এফ অফ এক্স এর এই জায়গায় আপনি এক্স এর স্থলে 0 বসান, তাহলে পাবেন 0 কিউব প্লাস 0 স্কোয়ার প্লাস 5 ইন্টু 0 প্লাস কত বলেন সি। আবার এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7 প্লাস সি মাইনাস সি ইকুয়াল টু কত 7। দেখছেন, ডেফিনিট ইন্টিগ্রালে আরবিটারি কনস্ট্যান্ট কি থাকে? তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে আরবিটারি কনস্ট্যান্ট দেবো না, ইনডেফিনিট ইন্টিগ্রালে আরবিটারি কনস্ট্যান্ট দেব। কেন ইনডেফিনিট ইন্টিগ্রালে আরবিটারি কনস্ট্যান্ট যোগ করতে হয়? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। দ্বিতীয় নাম্বার, ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট এক্সের ফাংশন হয়, আর ডেফিনিট ইন্টিগ্রাল রেজাল্ট অলওয়েজ কনস্ট্যান্ট হয়। ইনডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট অলওয়েজ এক্সের ফাংশন হয়, বা যে চলক থাক না কেন এটা ফাংশন হয়। আর ডেফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট সবসময় কনস্ট্যান্ট হয়, মাথায় সেটিং করে নেবেন। আর ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা আরবিটারি কনস্ট্যান্ট যোগ করতে হয়, ডেফিনিট ইন্টিগ্রালে আরবিটারি কনস্ট্যান্টটা কি আছে? তার মানে আরবিটারি কনস্ট্যান্ট যোগ করার দরকার নাই।
আবার ইনডেফিনিট ইন্টিগ্রালে কেন আমরা আরবিট্রারি কনস্ট্যান্টটা যোগ করব, এটার একটা ব্যাখ্যা দিয়ে আমরা ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকে যাব। এখন প্রশ্ন হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটার জ্যামিতিক ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছি। এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে না, এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে। ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রালটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে নিঃসন্দেহে এই লিমিটগুলা কিন্তু এক্স এর লিমিট। এই লিমিটগুলা কার লিমিট? এক্স এর লিমিট। এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি। আর এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। একটু পরিচয় করিয়ে দিই হয়, আর সেই এক্স এর ফাংশনটাকে আমরা সাধারণত ওয়াই লিখি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এবার একটা চিত্র অঙ্কন করবো আমরা, এবার একটা চিত্র অঙ্কন করবো। কেমন? আমরা একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? এবার একটা চিত্র অঙ্কন করব। এবার একটা চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দিস ইজ দ্য অরিজিন। এক্স ইকুয়াল টু এ হচ্ছে মূল বিন্দু থেকে একক ধনাত্মক দিকে এসে এক্স ইকুয়াল টু এ হচ্ছে মূল বিন্দু থেকে একক ধনাত্মক দিকে এসে এক্স ইকুয়াল টু এ হচ্ছে মূল বিন্দু থেকে একক ধনাত্মক দিকে এসে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে এক্স ইকুয়াল টু এ। আর এক্স ইকুয়াল টু বি হচ্ছে মূল বিন্দু হতে বি একক ধনাত্মক দিকে এসে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা হচ্ছে এক্স ইকুয়াল টু কত? বি। তাহলে আমাদের এই সরল রেখাটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সরল রেখা, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি সরল রেখা। এদেরকে বলা হয় অর্ডিনেট। কি বলা হয়? অর্ডিনেট। ওয়াই এর মানগুলাকে বলা হয় অর্ডিনেট, এক্স এর মানগুলাকে বলা হয় অ্যাবিসকিসা, ভুজ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেগুলি, এগুলো হচ্ছে অর্ডিনেট, মানে ভার্টিক্যাল যে লাইন, এগুলো হচ্ছে অর্ডিনেট। আর এফ অফ এক্স এটা হচ্ছে একটা ফাংশন, ধরলাম ওই ফাংশনটা হচ্ছে এটি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সেই এফ অফ এক্স। তাহলে খেয়াল করুন, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এই দুটা অর্ডিনেট এবং এই ফাংশন আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেটা এটা কিনা দেখেন তো। এক্স ইকুয়াল টু এ সরল রেখা, এক্স ইকুয়াল টু বি সরল রেখা, এফ অফ এক্স ফাংশনটি এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা, এটা কিনা দেখেন তো। এটাই হচ্ছে আমাদের সেই রিজিয়ন বা এলাকা। তাহলে আমাদের এই ডেফিনিট ইন্টিগ্রালটা হচ্ছে একটা রিজিয়ন বা এলাকার এরিয়া রিপ্রেজেন্ট করে, ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করে, এরিয়া রিপ্রেজেন্ট করে। ওই এরিয়াটা বাউন্ডারি কি কি? এক্স ইকুয়াল টু এ সরল রেখা, এক্স ইকুয়াল টু বি সরল রেখা, এই ফাংশন এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র। তাহলে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের জিওমেট্রিক ব্যাখ্যাটা পেলাম। এবার যদি বলি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এখানে কোনো লিমিট আছে?
মানে এরকম কোনো বাউন্ডারি আছে? এখন যদি তোমাদেরকে বলি যে একটা খেয়াল করুন, আমি সি এর ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলতেছি। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের সেই ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটি। এখানে কোনো বাউন্ডারি নেই। আমি যদি বলি আপনি এরিয়া বের করুন, আপনারা এরিয়া বের করবেন, বাট আমি যেহেতু এখানে লিমিটেশন দিই নাই, বাউন্ডারি দিই নাই, আপনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকজনে এক একজনে যদি আপনি এরিয়া বের করেন, প্রত্যেকের এরিয়া বের করার যে ভ্যালুটা, এরিয়া বা ক্ষেত্রফলের ভ্যালুটা সমান হবে না, কারণ এখানে আমি নির্দিষ্ট করে দিই নাই। এখানে তো নির্দিষ্ট করে দিয়েছি, সবার রেজাল্ট কিন্তু সেম আসবে, এখানে কিন্তু সেম আসবে না। তাহলে সেম যদি না আসে তাহলে এরর মানে হচ্ছে ওখানে হিসাবের মধ্যে কিছু গন্ডগোল হবে। এই এররটাকে, ওই কালো টাকাটাকে সাদা করার জন্য বাংলাদেশ সরকার বলে না প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে কালো টাকা সাদা করার জন্য একটা সুযোগ করে দেয়। ওই এররটাকে জায়েজ করার জন্য আমরা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কী করি, যোগ করি। এই আরবিট্রারি কনস্ট্যান্টটা ওই এররটাকে কি করে নেবে, সহিশুদ্ধ করে নেবে। যদি হিসাবের মধ্যে কমতি থাকে, এই সিটা দেওয়ার কারণে সেই কমতিটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আর যদি বেড়ে যায়, ওই আরবিট্রারি কনস্ট্যান্টটা তখন নেগেটিভের ভূমিকা পালন করবে। ওটা দেওয়ার কারণে আমাদের বাড়তিটাও কি হয়ে যাবে, মানে শুদ্ধ হয়ে যাবে, সেটাই আর কি। তা এই কারণেই আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ইউজ করি, আর ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আরবিট্রারি কনস্ট্যান্ট ইউজ করবেন না। এবার ডেফিনিট ইন্টিগ্রাল দুই প্রকার। টাইপস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। টাইপস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। টাইপস অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের প্রকারভেদ। এক নাম্বার, একটা হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। একটা হচ্ছে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে? প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে? প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে? আমরা ইমপ্রপারের কথা পরে বলবো। প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে? প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ধরে নাও একটা ডেফিনিট ইন্টিগ্রাল এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এই ডেফিনিট ইন্টিগ্রালটাকে প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল বলা হবে যদি নিম্নলিখিত এইসব শর্তগুলি যদি সে পালন করে। প্রথম শর্ত, লিমিটগুলা হতে হবে রিয়েল, বাস্তব। লিমিটগুলা কী হবে? বাস্তব হবে এবং ফাইনিট হবে। লিমিটগুলা কী হবে? বাস্তব হবে এবং ফাইনিট হবে। ফাইনিট, ইনফাইনিট হলো চলবে না। লিমিটগুলা কী হবে? আপার লিমিট, লোয়ার লিমিট উভয়টা ফাইনিট হতে হবে এবং রিয়েল হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, ধরেন ফাইনিট দেওয়া আছে লিমিটগুলা, কিন্তু ওই লিমিটের আপার লিমিট বা লোয়ার লিমিট, এই দুটা লিমিট যে কোনো একটা বসালে, যদি ইন্টিগ্র্যান্ডে যদি আপনি বসান, ইন্টিগ্র্যান্ডটা যদি ইনফিনিটি যদি হয়, কিংবা
ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি 0/0 এই ফরম্যাটে যদি চলে আসে, এই ফরম্যাটগুলোকে বলা হয় ইনডিটারমাইনেট ফর্ম, অনির্ণায়ক আকার। ইনফিনিটি আবার অনির্ণায়ক আকার না, ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণায়ক আকার, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অনির্ণায়ক আকার, 0/0 অনির্ণায়ক আকার, 0 ইন্টু ইনফিনিটি অনির্ণায়ক আকার। কিন্তু ইনফিনিটি অনির্ণায়ক আকার না, ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি, অসীম। তাহলে এগুলা যদি লিমিটগুলা বাস্তব যদি দেওয়া তোমার ফাইনিট যদি দেওয়া থাকে এবং সে ফাইনিট লিমিটগুলার যে কোনো একটা আপনি ইন্টিগ্র্যান্ডে বসালে রেজাল্ট যদি এই ফরম্যাটের যদি একটাও যদি না আসে, অথবা এ থেকে বি এই ইন্টারভেলের ভিতরে এমন কোনো পয়েন্ট নাই যে পয়েন্টটা ওই ইন্টিগ্র্যান্ডে বসালে এই ফরম্যাট যদি না আসে, আমরা সেই সব ইন্টিগ্রালগুলোকে বলবো প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। আজকে আমরা সেই প্রপার ডেফিনিট ইন্টিগ্রালের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালস। প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল এটা একটা চ্যাপ্টার, প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল এটা একটা চ্যাপ্টার। আপনি এতদিন আসেন না কেন? প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল আপনি আমাকে কালকে মেসেজ দিয়েছিলেন, আর একটা ছেলে মেসেজ দিয়েছিল 7:30 আসতে বলছিলাম, ও বাড়ি গেছে বলছে, নাকি ও আমার আগেরটাতে এসে ফেরত গেছে কি জানি, তো অনেকদিন ধরে আসে নাই। তো প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বাংলায় বলা হয় নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। বাংলায় বলা হয় নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। আবার দীর্ঘিকার, এই ধর্মাবলীর এখানে কিন্তু দীর্ঘিকার না, দেখিয়েন এটা রসিকার। চ্যাপ্টারের নাম হচ্ছে নির্দিষ্ট যুগজের ধর্মাবলী। এখন প্রথম ধর্ম বা প্রথম প্রপার্টি সেটা প্রমাণ করে দিচ্ছি, সেটা হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ জেড ডিজেড। এই প্রপার্টিটার যেটা মেইন মেসেজ সেটি হচ্ছে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা চলকের স্থলে অন্য আর একটা চলক যদি বসান, একটা ভেরিয়েবলের স্থলে অন্য আর একটা যদি ভেরিয়েবল বসান, লিমিটের উপরে কোনো প্রভাব পড়বে না। এখানেও লিমিট যে যা আছে লোয়ার লিমিট, এখানেও লোয়ার লিমিট তাই থাকবে, আপার লিমিট যা আছে এখানে আপার লিমিট তাই থাকবে। তাহলে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে যদি একটা চলকের স্থলে আপনি আর একটা চলক বসান, তাহলে লিমিট চেঞ্জ করতে হবে না। যেমন মনে করেন কথার কথা, এখানে 0 থেকে মনে করো π/2 sin 2θ dθ, এমনি কথার কথা। আমি এখন ভেরিয়েবল চেঞ্জ করব, তাহলে ইন্টিগ্রেশন sin 2x dx, আমি থিটার স্থলে x বসালাম, তাহলে লিমিট এখানে পরিবর্তন হবে না। একটা ভেরিয়েবলের স্থলে যদি আপনি অন্য আরেকটা ভেরিয়েবল বসান, বাট আপনি যদি মনে করেন থিটার স্থলে যদি মনে করো এখানে 2x বসান, তখন আমাদের লিমিট চেঞ্জ করা লাগবে, কারণ 2টা তো এখানে চলক না। আমি বলছি এক চলকের স্থলে অন্য আরেকটা যদি চলক বসান, এক্ষেত্রে লিমিট এর কোনো পরিবর্তন করা লাগবে না। এটা হচ্ছে প্রথম প্রপার্টি। এই প্রপার্টিটার প্রমাণ পরীক্ষায় আসে, এটা প্রমাণ করে দিচ্ছি। লেট ধরে নিলাম, এদিকে তাকাবেন, এগুলা শিখাচ্ছি, ভালো মতো শিখে নেবেন। একটা জিনিস খেয়াল করুন, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ছোট
ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু বড় ফাংশন, মানে এক্সের একটা ফাংশন এফ অফ এক্স, ছোটো হাতের এফ অফ এক্স, তার ইন্টিগ্রাল ভ্যালু ইনডিফিনিট ইন্টিগ্রাল ভ্যালু সেটাও কার ফাংশন, এক্সের ফাংশন, ওটাই বোঝাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান বড় হাতের এফ অফ এক্স। এটাকে আমি নিচ থেকে বানিয়ে লিখলাম নাকি একটু আগে আপনাদেরকে প্রমাণ করে দিলাম? একটু আগে প্রমাণ করে দিলাম। এটা আবার বলছি, রেসপন্স করিয়ে, রেসপন্স না করলে আমি বোবা স্টুডেন্টদেরকে পড়াতে চাই না। এক্সের একটা ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু কিন্তু একটা এক্সের ফাংশন। সেই কনসেপ্ট থেকে এক্সের একটা ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু কিন্তু এক্সের একটা ফাংশন। সিমিলারলি আমরা ধরে নেব ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড সমান বড় হাতের এফ অফ জেড ধরে নিলাম। এখন এটার অর্থ যা, এটার অর্থ তা, সেটা এখন আমরা প্রমাণ করব। দেখা যাক। নাও ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, মনে আছে একটু আগে লিখছিলাম, এটাকে এইভাবে লেখা যায় ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এখানে এ থেকে বি, এটাকে এইভাবে লেখা যায় বলছিলাম কিন্তু একটু আগে, ইকুয়াল টু ভিতরের এই ভ্যালুটা বড় হাতের এফ অফ এক্স বসাই দেন। তাহলে বড় হাতের এফ অফ এক্স এখানে লিমিট বসান এ থেকে বি বাই ইউজিং দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আপার লিমিট বসাবেন, লোয়ার লিমিট বসাবেন, কারণ এই লিমিটগুলো কার লিমিট, এক্সের লিমিট। কীভাবে বুঝবেন এক্সের লিমিট? আমার ইন্টিগ্রালটা ছিল কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, তাহলে লিমিটগুলো কার লিমিট, এক্সের লিমিট। তাহলে এক্সের পরিবর্তে আপনি লিমিট বসাই দিবেন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। এটাকে আমরা একটা নাম্বার দিই, 1 নাম্বার দিলাম। অ্যান্ড এ থেকে বি এফ অফ জেড ডিজেড, এটাকেও লেখা যায় এরকম ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড এ থেকে বি ইকুয়াল টু, এটা সমান হচ্ছে বড় হাতের এফ অফ জেড, বড় হাতের এফ অফ জেড এ থেকে বি ইকুয়াল টু আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসান, এগুলো হচ্ছে জেডের লিমিট, এফ অফ বি মাইনাস এফ অফ এ। আপনি এটার 2 নম্বর দেন, দেখুন 1 এবং 2 এর ডান পাশ কিন্তু সেম, নিঃসন্দেহে বাম পাশ কী হবে, সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ থেকে বি এফ অফ জেড ডিজেড। তার মানে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা চলকের স্থলে অন্য আরেকটা যদি চলক বসান তাহলে লিমিটের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে আমাদের এই প্রপার্টির মেসেজ। আবার দ্বিতীয় নাম্বার প্রপার্টি, দ্বিতীয় নাম্বার প্রপার্টি হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রপার্টি। এই প্রপার্টির প্রমাণ পরীক্ষায় আসে। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে যদি লোয়ার লিমিট বানিয়ে নেন, লোয়ার লিমিটকে যদি আপার লিমিট বানিয়ে নেন, মাঝখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হয়। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে আপার লিমিটকে যদি লোয়ার লিমিটকে যদি আপার লিমিটে যদি আপনি ইন্টারচেঞ্জ করেন তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই প্রপার্টিটার মেসেজ হচ্ছে সেটি। এই প্রপার্টি থেকে আপনি যে শিক্ষাটা পাবেন, যে লার্নটা করবেন, সেটা হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রাল বা এই স্টাইলের ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে যদি লোয়ার লিমিটকে যদি আপারে যদি ইন্টারচেঞ্জ করেন একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। এটা পরীক্ষায় আসে, আমি তার প্রমাণটা করে দিচ্ছি। একটু ভিন্ন ভিন্ন কালার দিলে একটু সুন্দর লাগে। আমি এখন গোলাপি কালার দিলাম। কেন? এবার আমি ধরে নিচ্ছি লেট
ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু বড় হাতের এফ অফ এক্স। এই যে এটা তো ইনডিফিনিট ইন্টিগ্রাল, একটা ফাংশনের ইনডিফিনিট ইন্টিগ্রালের রেজাল্ট অন্য আর একটা ফাংশন হয়। একটু আগে উদাহরণ দিয়ে সেটা আপনাদেরকে দেখালাম। এবার আমি একটু এর মান বের করতে চাই। নাও এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল টু, এটার ভ্যালু হচ্ছে বড় হাতের এফ অফ এক্স, আর এখানে লিমিট বসাবেন এ থেকে বি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটাকে একটা নাম্বার দিই। আবার ডান পাশের রেজাল্টে আমরা কী পাই একটু দেখে নিই। অ্যান্ড মাইনাস বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু, এটাকেও তো এইভাবে লেখা যায়, মাইনাস ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স বি থেকে এ ইকুয়াল টু মাইনাস এর মান হচ্ছে এফ অফ এক্স। তাহলে বি থেকে এ মানগুলা বসাই দেন, এফ অফ এ মাইনাস এফ অফ বি। এবার আমরা -1 যদি গুণ করি, এটা ধনাত্মক হবে, এটা ঋণাত্মক হবে। এফ অফ বি মাইনাস এফ অফ এ, এটার দিলাম 2 নম্বর। দেখুন 1 নম্বর এবং 2 নম্বরের ডান পার্ট সেম কিনা। অবভিয়াসলি ডান পার্ট যদি সেম হয়, বাম পার্টও কী হবে? অবভিয়াসলি সেম হবে। তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি বাম পাশও কী হবে? সেম হবে। এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এই প্রপার্টি থেকে যে মেসেজটা পেলাম, কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিটকে লোয়ার লিমিটকে যদি আপার লিমিটে যদি ইন্টারচেঞ্জ করেন, একটা সামনে নেগেটিভ চিহ্ন দিতে হবে। এই প্রপার্টি থেকে আমরা সেই মেসেজটা পেলাম, বুঝতে পারছেন? এবার আমরা আরেকটা প্রপার্টিতে যাই, যে প্রপার্টিটা প্রত্যেকটা অঙ্কতে ইউজ হবে। আবার সোজা হয়ে বসেন, একদম সোজা। আপনার হাত সামনের বেঞ্চে হবে, পিছনের বেঞ্চে আপনার হাত দেওয়ার দরকার নেই। এবার 3য় নম্বর প্রপার্টি। এই প্রপার্টিটার প্রমাণ তো পরীক্ষা আসেই, এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই প্রপার্টিটা ইউজ হবে, যেটা এখন প্রমাণ করে দিচ্ছি। এটা হচ্ছে 3য় নম্বর প্রপার্টি। 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে 3য় নম্বর প্রপার্টি। কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ড, এই ফাংশনটাকে কি বলছিলাম? ইন্টিগ্র্যান্ড। কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে লোয়ার লিমিট যদি 0 হয়, শর্ত দেখেন, শর্ত মনে রাখবেন। কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে লোয়ার লিমিট যদি 0 হয়, লোয়ার লিমিট 0 হতে হবে। আপার লিমিট যদি নন জিরো হয়, তাহলে আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ড যেটা দেখতে পাচ্ছেন, ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যা হবে, এর মান তাই হবে। আবার বলছি, কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন, তাহলে নতুন যে ইন্টিগ্রাল পাবেন, সেই ইন্টিগ্রালের ভ্যালু এবং আগের ইন্টিগ্রাল ভ্যালু সেম হবে। এই প্রপার্টি থেকে ওই মেসেজটা আমরা পাচ্ছি, এবং এই প্রপার্টিটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আমরা এখন প্রমাণ করব ইনশাল্লাহ। দেখুন প্রুফ।
আপনি চাইলে বাম পাশ ধরে ডান পাশ প্রমাণ করলেও করতে পারবেন, আপনি ডান পাশ ধরে বাম পাশ প্রমাণ করলেও করতে পারবেন, বাম পাশ ধরে ডান পাশ প্রমাণ করলেও করতে পারবেন, ডান পাশ ধরে বাম পাশ প্রমাণ করলেও করতে পারবেন। আমি এখানে বাম পাশ ধরে ডান পাশ প্রমাণ করলেও করতে পারি, ডান পাশ ধরে বাম পাশ প্রমাণ করলেও করতে পারি। এখন আপনারা বলেন আমি কোন পাশটা ধরে কোন পাশটা প্রমাণ করব? ডান পাশটা ধরে বাম পাশ প্রমাণ করতাম। ওকে, তাহলে আমরা ডান পাশ ধরলাম। সবার মনোযোগ চাই। 0 থেকে f of a minus x dx equal to, আমরা যে লিখি f of x লিখি, f এর পেটের ভিতরে আপনি যে ভেরিয়েবলটা দেখতে পান ওটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলবো আমরা? আর্গুমেন্ট। এটা আবার কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট মনে করতে চাইেন না। এটা হচ্ছে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম হচ্ছে আর্গুমেন্ট। আবার আর্গুমেন্ট মানে কি আছে? আর্গুমেন্ট বিতর্ক। আমার সাথে বিতর্ক করিয়েন না, মানে আমার সাথে আর্গুমেন্টে যাইেন না। আর্গুমেন্টের আরেকটা অর্থ হচ্ছে বিতর্ক, বুঝতে পারছেন? আবার বলে আমার সাথে আর্গুমেন্টে আসেন, আর্গুমেন্টের আরেকটা অর্থ হচ্ছে চুক্তি, বুঝতে পারছেন? আবার ম্যাথমেটিক্যাল লজিকে আরেকটা শব্দ পাবেন আর্গুমেন্ট, ওটার অর্থ আরেকটা, ওটার অর্থ হচ্ছে যুক্তি। যুক্তি, ওটার অর্থ হচ্ছে যুক্তি, আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টের বিভিন্ন অর্থ আছে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে আর্গুমেন্ট। আবার কমপ্লেক্সে আর্গুমেন্ট আছে। কমপ্লেক্সের আর্গুমেন্ট হচ্ছে, এই সোজাই বসেন, কথা বলা যাবে না, আমার লাইভ চলতেছে, মোটেও কথা বলা যাবে না, একদম একদম পছন্দ করি না এটা। তোমরা আগের স্টুডেন্ট, তোমরা ভালো মতো জানো। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝি? ওই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস এবং রিয়েল অ্যাক্সিসের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, ওটাই হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্টের অনেক ধরনের অর্থ আছে। যাই হোক, এখানে ইন্টিগ্রেন্ড, এটা তো একটা ফাংশন, এই ফাংশনটার আর্গুমেন্ট হচ্ছে a মাইনাস এক্স। আমরা এই আর্গুমেন্টটাকে অন্য আরেকটা ভেরিয়েবল ধরে নেব। আমরা এখানে ধরে নিচ্ছি a মাইনাস এক্স ইকুয়াল টু কী ধরলাম? জেড ধরলাম। আমরা ডিফারেন্সিয়েশন করব কারো সাপেক্ষে না। যেমন মনে করো ডি ওয়াই ডি এক্স, একটু আগে বলছিলাম এক্স এর সাপেক্ষে নিচে যেটা থাকবে ভেরিয়েবল, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়াল, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভস, এক্স এর সাপেক্ষে ওয়াই এর রেট অফ চেঞ্জ। তাহলে এটা যদি না দিই তাহলে এখানে কারো সাপেক্ষে না, আমি কারো সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করব না। এটা কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য, তাহলে মাইনাস ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। সুতরাং ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। সাথে সাথে লিমিটের চেঞ্জ আসবে। আগে ছিল এক্সের লিমিট, এখন জেডের লিমিট। এক্সের লিমিট 0 থেকে আপনি যখন এক্সের মান 0 এখানে বসাবেন, জেডের মান কত? এ। আর এক্সের মান এ যখন এখানে বসাবেন, জেডের মান কত বলেন? 0। ভিডিও দেখা যাচ্ছে নি ভালো মতো? আপনি এই মানগুলো এখানে বসাই দিন। ইন্টিগ্রেশন, যখন লোয়ার লিমিট 0 তখন জেডের লোয়ার লিমিট হচ্ছে এ, যখন এক্সের আপার লিমিট এ তখন জেডের আপার লিমিট 0। এফ অফ
এ মাইনাস এক্সটাকে আপনি ধরে নিয়েছিলেন জেড, আর ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড। আমি ডিজেডটা লিখলাম, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, ইকুয়াল টু, খেয়াল করবেন ডেফিনিট ইন্টিগ্রালের দ্বিতীয় নাম্বার প্রপার্টি থেকে যে মেসেজ পাচ্ছি, আপা সোজা, দ্বিতীয় নাম্বার প্রপার্টি থেকে আমরা যে মেসেজ পাচ্ছি আপার লিমিট লোয়ারকে যদি আপার করেন একটা নেগেটিভ সাইন দিতে হবে। সেখান থেকেই বলছি আপারকে লোয়ার করে দেব, লোয়ারকে আপার করে দেব, সামনে একটা নেগেটিভ দিতে হবে। তাহলে নেগেটিভ নেগেটিভ কী হবে? পজিটিভ হবে। তাহলে 0 থেকে এফ অফ জেড ডিজেড, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার প্রপার্টি থেকে। দ্বিতীয় নাম্বার প্রপার্টি থেকে আমরা কি মেসেজ পেলাম? কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপারকে লোয়ারকে যদি আপার করেন তাহলে সামনে একটা কী দিতে হয়? নেগেটিভ চিহ্ন দিতে হয়। তাহলে ওই নেগেটিভ -1, মানে ওই -1 আর এখানকার জন্মগত -1 গুণ করলে কী হয়ে যায়? +1। অথবা আপনি এভাবে চিন্তা করেন, আমি এখন চাচ্ছি এটার আপারকে লোয়ার করে দিতে, লোয়ারকে আপার করে দিতে, তাহলে সামনে একটা নেগেটিভ দিতে হবে না? এই যে আপারকে লোয়ার করে দিলাম, লোয়ারকে আপার করে দিলাম, সামনে একটা নেগেটিভ। এবার প্রথম প্রপার্টি, কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রালে একটা ভেরিয়েবলের স্থলে অন্য আরেকটা ভেরিয়েবল বসালে লিমিটের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আমি এখানে জেডের পরিবর্তে এক্স বসালে লিমিটের উপর কোনো কি পড়বে না? প্রভাব পড়বে না। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি, এটা 2য় নম্বর প্রপার্টি ইউজ করেছি। এখানে আপনি লিখতে পারেন বাই ইউজিং প্রপার্টি 1, এখানে লিখতে পারেন, এটা আপনাদের বোঝার জন্য বলতেছি যে বাই ইউজিং প্রপার্টি 2, এগুলি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আবার এগুলো পরীক্ষা আসলে এগুলা দিতে চাইেন না, এগুলা সাইড নোট এগুলা দিয়েন না, এগুলো সাইড নোট, এগুলো হচ্ছে অঙ্কের সৌন্দর্য নষ্ট করে। তাহলে সুতরাং আমরা এখন পক্ষান্তর করবো, এটাকে বামে নিয়ে আসবো, এটাকে ডানে নিয়ে যাব। তাহলে 0 থেকে এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 থেকে এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এ হচ্ছে আমাদের 3য় নম্বর প্রপার্টি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 1। একটু সুন্দরভাবে লিখি, এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1 টু। এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 1, হ্যাঁ। আর এটি হচ্ছে আমাদের, এটাতে চেঞ্জ করা যাবে না মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রপার্টি নাম্বার 2, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টি 3। এরকম 9টা 10টা প্রপার্টি আছে। কয়টা প্রপার্টি আছে? 9টা 10টা। বাকি প্রপার্টি আগামী ক্লাসে, ব্যাগ গুছাইয়েন না। এবার এই প্রপার্টির উপর ভিত্তি করে কিছু অঙ্ক করে দিই। এগুলো পরীক্ষা আসে, এখন যেগুলো করা দেব এগুলো পরীক্ষা আসে। ওদেরকে কয়টায় দিছি জানেন? 8:30টায়। ওদেরকে দিছি 9টায়, আপনারা দিছি 7:30টায়। আমি ঠিকমতো ট্রেন ছাড়তে পারি না, এটা মাথায় রাখিয়েন। ওরা কতক্ষণ ওয়েট করতেছে দেখেন, আর ওয়েট করবে। একটু দাঁড়ান, ওদেরকে যে 3য় নম্বর প্রপার্টি পর্যন্ত করাইছি ওই প্রপার্টি ইউজ করে কিছু অঙ্ক করে দিই। এখন আপনাদের সামনে 12টা অঙ্ক করে দেবো। কয়টা অঙ্ক করে দেবো? 12টা। কয়টা অঙ্ক করে দেবো? 12টা।
চলে যাবেন? চলে যাবেন? তাহলে চলে যান, কারণ আমার সংস্থা স্টুডেন্ট একদম পছন্দ হয়। আপনি আমার কথা রাগ করেন, আমার কিচ্ছু যায় আসে না। সংস্থা স্টুডেন্ট আমার একদম পছন্দ হয়। আমার ওই রকমের স্টুডেন্ট দরকার, যারা ঘন্টার পর ঘন্টা ছাতক পাখির মতো আমার লেকচারের জন্য বসে থাকবে। ওই স্টুডেন্টগুলো আমার দরকার। ফুটানি মারা স্টুডেন্ট আমার মোটেও দরকার নেই। ডং করা, বুঝছেন, একদম এগুলো পছন্দ করি না। আপনি ধৈর্য না থাকলে আপনি ম্যাথমেটিক্সে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না। এই শুধু বসেন। ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা তো আপনাকে কষ্ট করা লাগবে। আপনি কষ্ট করবেন, এটা হচ্ছে আপনার পুঁজি, মূলধন, ইনভেস্টমেন্ট। পরে আপনি সাইন করতে পারবেন। আপনি ম্যাথমেটিক্সে ভর্তি হওয়ার পর আপনি লিপস্টিক, সোনু, পাউডার, নেল পালিশ, অ্যাডলফ খান, রমি চৌধুরী মার্কা যদি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে ভর্তি ক্যান্সেল করে অন্য একটা সাবজেক্টে চলে যান। এখানে গরিব অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের স্বাদ আছে, সাধ্য নাই ম্যাথমেটিক্স পড়ার, ওদেরকে চিটটা দিয়ে চলে যান। কি এমন আপনাদের কারণে বাংলাদেশের লাভ হবে এটা আমার ভালো জানা আছে। আমি যে এখানে বিসিএস ক্লাস নিই, এরাও তো অনার্স টু মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছে। আর ভাই জানে না ভাই রিয়েল নাম্বার কাকে বলে, বিশ্বাস হয় না? রিয়েল নাম্বার কাকে বলে? এই যে আমার লাইভটা সারা বাংলাদেশে দেখবে, আমি কি মিথ্যা বলছি? মাস্টার ডিগ্রি, এই যে কালকে আমি দেখলাম আল্লাহ রহমত আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়া থেকেও কিন্তু দেখতেছে, প্রায় 14% মনে হয় ইন্ডিয়ান লোকেরা দেখতেছে। এখন পুরো দেখতেছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। তো এই যে বাংলাদেশের অনার্স মাস্টার্স পাস করা ম্যাথমেটিক্সের একজন ছাত্র, সে বিসিএস কর্মকর্তা হবে, এটা সবচেয়ে সেন্সিটিভ একটা পরীক্ষা। রিয়েল নাম্বার কাকে বলে জানেন? এ হচ্ছে আমাদের প্রবলেম। রাগ করিয়েন না, আমার রাগ উঠলে আমি বলে ফেলি, এটা যতক্ষণ বলি ততক্ষণ পর্যন্ত। দেখেন না, কালকে বকা দিছি আমি, রাত্রে আবার আপনাদের সাথে 2বার কথা বলেছি। আপনাদেরকে বকা দিলে আমি নিজে শান্তি পাই না। এটা যতক্ষণ বকা দিই ততক্ষণ পর্যন্ত, আমার স্বার্থে আমি তোমাদেরকে বকা দিই না। তাহলে আমরা কাজ শুরু করি। এক্সাম্পল 1, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে। কালকে ওনাদেরকে ওই তোমাদের সেকেন্ড ইয়ার এদেরকে তোমরা যাওয়ার পরে সম্ভবত 1টা পর্যন্ত পড়াইছে, সম্ভবত একটা না, এটুকু মনে। তো ওরা এরা বলছে আর এতক্ষণ পড়ালেন। আমি বললাম যে আমি হচ্ছে একাডেমিক মানুষ, আমার মাস্টারি প্রফেশনে আসছি, শিক্ষকতা প্রফেশনে আসছি কেন? শেখানোর জন্য। এই যে কালকে ওদেরকে এত ঘন্টা পড়ালাম, আমাকে কি এক্সট্রা টাকা দিবে? এক্সট্রা টাকা দিবে না তো। আমি চাই যে তারা শিখুক। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 sin x divided by sin x plus cos x dx equal to pi divided by 4. এটা অনেকবার পরীক্ষা আসছে এই অঙ্কটা। আপনারা বাজার থেকে একটা বই কিনে নেবেন। এটা অনেকবার আমার মুখস্থ আছে বলে আমার তো বই দরকার নেই, কিন্তু আপনাদের তো বই লাগবে শেখার জন্য। সলিউশনটা দেখুন, সবার মনোযোগ চাই।
আমরা এটার মান যে এটা সেটা এখন আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আমরা এটার মানটাকে আমরা আই ধরলাম, তাহলে আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। আমরা এটার মানটাকে আই ধরলাম, তার মানে আই ইকুয়াল টু আমি পাই বাই 4 এটাই প্রমাণ করব। এটাকে আমরা একটা নাম্বার দিই। আচ্ছা, এবার তৃতীয় নম্বর প্রপার্টির দিকে তাকাবেন। আমি বলছিলাম এই প্রপার্টিটা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। লোয়ার লিমিট যদি 0 হয়, শর্ত কি লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0। আবার এখানে একটু দেখেন তো, লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0, খেয়াল করছেন? আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ডিএক্স এর বাম পাশে আর ইন্টিগ্রাল সাইনের ডান পাশে, এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা বিয়োগ করার পরে রেজাল্ট যেটা পাবেন ওই রেজাল্ট এবং এই ইন্টিগ্রাল রেজাল্ট সেম হবে, সেম, কোনো পরিবর্তন হবে না সেই কনসেপ্ট থেকে। তাহলে দেখুন, লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্স আমি বিয়োগ করব। তাহলে এখানে পাচ্ছি সাইন পাই ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কস এখানে পাই ডিভাইড বাই 2 মাইনাস এক্স ডিএক্স। বলছিলাম এর যে মান এর মান সেম হবে, মানের কোনো পরিবর্তন হবে না। এর মানটাকে আমরা আই দ্বারা ডিনোট করলাম, এর মানটাকেও আমরা আই দ্বারা ডিনোট করলাম, কারণ বলছিলাম এর মান এবং এর মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যেরকম আই ছিল এর মানও সেরকম আই হবে, মানের পরিবর্তন হবে না বলছিলাম না? এই যে দেখেন না, এটার ভ্যালু এবং এটার ভ্যালুর কোনো পরিবর্তন নেই। এটার অর্থ যা, এটার অর্থ তা। লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। এখানেও সেম কাজ, লোয়ার লিমিট 0 আপার লিমিট নন 0, এই ইন্টিগ্রালের ভ্যালুটাকে আমরা আই ধরছি। আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্স যদি বিয়োগ করেন যে ভ্যালু পাবেন সেই ভ্যালু আর এখানকার ভ্যালু সেম হবে। এটার ভ্যালু যদি আই হয়ে থাকে এটার ভ্যালু কী হবে? আই হবে। আবার কোয়াড্রেন্ট বুঝেন তো, ইন্টারমিডিয়েটে কোয়াড্রেন্ট পড়ছিলেন। এবার সাইন পাই বাই 2 মাইনাস এক্স সমান, তুমি বলো সাইন পাই বাই 2 মাইনাস এক্স সমান কী হবে? তুমি জি cos x, এটা সমান হবে cos x। এবার এটা সমান কি হবে? cos পাই বাই 2 মাইনাস x সমান কি হবে? sin x। এটাকে সামনে লিখি sin x, আর এটা সম্বন্ধে তুমি cos x বললা। dx এটার দিলাম আমরা 2 নাম্বার। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার একটু যোগ করতে চাই। নাও আমি 1 নাম্বার এবং 2 নাম্বার একটু যোগ করব। বামে বামে যোগ করলে আপনি পাবেন টুয়াইস আই। এবার ডানে ডানে যোগ করব এই ইন্টিগ্রাল ডিএক্স, এই ইন্টিগ্রাল ডিএক্স সেম না? আমরা কমন নিচ্ছি 0 থেকে পাই বাই 2, আর এখানে কত ডিএক্স। আমাদের হর কিন্তু সেম, হরটাও কমন হবে। এখানে পাচ্ছি আমরা সাইন এক্স প্লাস কস এক্স। লবের মধ্যে এখানে সাইন আছে, এখানে কস আছে, যেহেতু আমরা যোগ করতেছি কমন দেওয়ার পর যোগ করলে সাইন এক্স প্লাস কস এক্স না, সেটা আমরা এখানে লিখব সাইন এক্স প্লাস কত কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স। এবার আমরা এটা এবং এটা যদি ক্যান্সেল করি তাহলে এখানে কি পাই? 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 ডিএক্স না? কথা বলেন না কেন? ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত? ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স, 0 থেকে পাই ডিভাইডেড বাই 2। মনে আছে নিয়ম বলেছিলাম টুয়াইস আই ইকুয়াল টু, নিয়ম হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাবেন, তার মানে পাই বাই 2 মাইনাস 0 তথা পাই ডিভাইডেড বাই 2। এবার আমরা 2 দিয়ে ভাগ দেব, তাহলে আই সমান কত বলেন? পাই ডিভাইডেড বাই 4।
আজকে ইচ্ছা ছিল 12টা অঙ্ক করাবো, আমরা সেই অঙ্কগুলি ওই 12টা সহ আরও কিছু অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আর এই অধ্যায়ের উপরে আরও 3 লেকচার বা 2 লেকচার লাগতে পারে, 3 লেকচার লাগবে। আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক এই কামনায়।